শুভ সকাল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাকরণের যে অংশটা আছে সেই ব্যাকরণের মধ্যে ধ্বনি এবং ধ্বনির যে শ্রেণীবিভাগ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ব্যাকরণে ধ্বনি ছাড়া আমাদের আর যা যা বিষয় আছে, ধ্বনির মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে ধ্বনির বিভিন্ন শ্রেণীবিভাগ, যেটা আজকে আমাদের ক্লাসে কথা বলা হবে যেটা নিয়ে। এছাড়া হচ্ছে ধ্বনি পরিবর্তনের যে বিভিন্ন কারণ এবং ধ্বনি পরিবর্তনের যে রীতি সেগুলো আছে। তাছাড়া আছে সন্ধি এবং শব্দ গঠনের মধ্যে আছে উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রত্যয়। এছাড়া বাংলা শব্দভাণ্ডার আছে, শব্দ পদ আছে, কারক অকারক সম্পর্ক আছে, সমাস আছে। এই যে বিষয়গুলো আছে, এছাড়া বাক্য আছে, বাচ্য আছে, এরকম বেশ কিছুটা অংশ আমাদের পাঠ্য আছে। এর মধ্যে এই অংশগুলো মোটামুটি ভাবে আমি পড়াবো তোমাদের। আর আজকে আমাদের ধ্বনি নিয়ে আলোচনা হবে। আমি তোমাদের জন্য স্লাইডটা ওপেন করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও। আচ্ছা, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। ধ্বনির যে শ্রেণীবিভাগ, এটা নিয়ে কথা বলার আগে আমাদেরকে প্রথমে একটু বলে নিই, সেটা হচ্ছে ধ্বনি আমরা কাকে বলবো। এগুলো স্বাভাবিকভাবেই তোমরা সকলেই জানো। ধ্বনি হচ্ছে এখানে আমরা মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত যে ধ্বনি বা বাগধ্বনি যেটা, সেটার কথাই বলা হচ্ছে। এবারে এই বাগধ্বনি যেটা হচ্ছে শ্বাসবায়ুর গতিপথে বাকযন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে বাধা সৃষ্টি হয়, ফলে এর বায়ুর যে গতিটা, এই গতিটাকে আমরা নানাভাবে নিয়ন্ত্রিত করি। এই নিয়ন্ত্রণের ফলে নানা রকম বা নানা মাপের ঢেউ তৈরি হয় বা ওয়েভ তৈরি হয়। সেই ওয়েভগুলো যখন রিসিভার বা যিনি শ্রোতা তার কানে গিয়ে যখন পৌঁছয়, এইটাকে বলা হয় স্পিচ ধ্বনি, বা আমরা আমাদের এই লিঙ্গুইস্টিক্স বা ভাষাতত্ত্ব বা ভাষা বিজ্ঞানের ভাষাতে যেটাকে ফোন বলা হয়। এই যে বাগধ্বনি, এই বাগধ্বনির যে ভাগ করা হয় বা ক্লাসিফিকেশন করা হয়, সেটা অনেকগুলো প্যারামিটার বা অনেকগুলো মানদণ্ডের উপর নির্ভর করে এই কাজগুলো হয়ে থাকে। যেমন এই শ্বাসবায়ুর গতিপথ এবং সেটাতে কিভাবে বাধা পাচ্ছে, অর্থাৎ বাধার স্থানগুলো কি, বা বাধার পরিমাণ কিরকম, অথবা কি ধরনের বাধা পাচ্ছে বা বাধার প্রকৃতি, এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের উপর, অর্থাৎ কি রকম বাধা পাচ্ছে, এই বাধার উপর নির্ভর করে ধ্বনির বৈচিত্র্যগুলো তৈরি হয়। অর্থাৎ শ্বাসবায়ুর গতিপথ, সেখানে বাধার স্থান, বাধার পরিমাণ, এগুলো হচ্ছে এই শ্রেণী বিভাগ বা বর্গীকরণের মানদণ্ড। এবং এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে প্রায় সকল ভাষাবিজ্ঞানী এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আমরা যতই এই রকমের ক্লাসিফিকেশন করে নিই না কেন, কখনোই পৃথিবীর সমস্ত ধ্বনি বা কোনো একটি ধ্বনির যত রকম ফিচার আছে এই সবগুলোকে আমরা এই আমাদের যা ভাগ বা যা বর্গীকরণ তার মধ্যে ফেলতে পারবো না। অর্থাৎ প্রত্যেকটি ধ্বনির এত রকমের ফিচার্স রয়েছে, এত রকমের তাদের বৈশিষ্ট্য রয়েছে, এবং পৃথিবীতে এত প্রকারের ধ্বনি পাওয়া যায়, এই সব কিছুকে এই যে ব্র্যাকেটগুলো তৈরি করা হয়েছে তার মধ্যে আনা সম্ভব নয়, তাদেরকে নিয়ে আসা। তবুও আমরা তো থেমে যেতে পারি না, বা আমাদের এই যে চর্চা সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য এই শ্রেণীবিভাগটা প্রয়োজন। তো এই শ্রেণীবিভাগ করতে গিয়ে প্রথমেই সমস্ত ধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। আমাদের মূল আলোচ্য বিষয় বাংলা ভাষার ধ্বনি হলেও আমরা এই ভাগটার মধ্যে সমস্ত ধ্বনিকেই ধরে নিতে পারি। সেটা হচ্ছে, প্রথম যে ভাগটা আমরা করতে পারি সেটা হচ্ছে অন্তর্গামী ধ্বনি আর বহির্গামী ধ্বনি। অন্তর্গামী মানে ইনগ্রেসিভ, আর বহির্গামী হচ্ছে ইগ্রেসিভ। তো
এই যে অন্তর্গামী ধ্বনি, অর্থাৎ এইটা নির্ভর করছে শ্বাসবায়ুর গতিমুখটা কিরকম। যদি দেখা যায় যে শ্বাসবায়ু অর্থাৎ আমরা প্রশ্বাস অর্থাৎ আমরা যখন শ্বাস গ্রহণ করছি তখন যদি কোনো ধ্বনি আমরা উচ্চারণ করি সেটাকে বলা হবে অন্তর্গামী ধ্বনি। এটা কিভাবে হতে পারে? এটা এইভাবে হতে পারে যে ফুসফুস বা আমাদের ঊর্ধ্বকণ্ঠ বা মুখগহ্বর, এই যে শূন্যস্থানগুলো রয়েছে, এই ফাঁকা জায়গাগুলো, এগুলো যদি প্রসারিত হয় তাহলে কি হবে? বাইরে থেকে শ্বাসবায়ু প্রবেশ করবে। এই প্রবেশের সময় অর্থাৎ আমাদের ফুসফুস হোক বা আমাদের ঊর্ধ্বকণ্ঠ হোক বা মুখগহ্বর হোক, এখানে কোথাও একটা শূন্যস্থান তৈরি হবে। সেই শূন্যস্থানটা ভরাট করার জন্য বা সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য বাইরে থেকে যে শ্বাসবায়ুটা প্রবেশ করবে, এই সময় এই বাতাস যখন এই শূন্যস্থানে ঢুকে পড়ছে, সেই সময় যদি এই বায়ুর গতিপথে বাধা দিয়ে হোক বা যে কোনো উপায়ে যদি ধ্বনি সৃষ্টি করা যায় তাহলে তাকে আমরা অন্তর্গামী ধ্বনি বলতে পারি। এবারে এই অন্তর্গামী ধ্বনি বাংলা ভাষাতে সেভাবে দেখা যায় না। কিন্তু একেবারে দেখা যায় না এই কথাটা আমি বলতে পারি না। তার কারণটা হচ্ছে, যখন ধরো হাল করার সময় বা গ্রামের দিকে যদি কারো গ্রাম জীবনের অভিজ্ঞতা থাকে তাহলে বুঝতে পারবে যে যখন গরুকে নিয়ে যাওয়া হয় বা রাস্তার কুকুরকে যখন ডাকা হয় তখন দেখবে মুখ দিয়ে এক ধরনের আওয়াজ করা হয়। এই যে আওয়াজটা যখন করা হচ্ছে সেটা চু চু আওয়াজ হতে পারে, তু তু, যেরকমই আওয়াজ করা হোক না কেন, এই আওয়াজটা ওই যখন ভেতর দিয়ে অর্থাৎ যখন বাতাসটা ভেতরের দিকে ঢুকছে সেই সময় তৈরি করা হয়। এইরকম কিছু কিছু উদাহরণ আছে আমাদের এই যে অন্তর্গামী ধ্বনি তার, এছাড়া আর বিশেষ উদাহরণ নেই। এবং আমাদের মোটামুটি যে কমন ভাষাগুলো অর্থাৎ সংস্কৃত হোক, বাংলা হোক, হিন্দি হোক বা জার্মান, ইংরেজি, ফরাসি, এই এই সবকটা ভাষাতেই যা কিছু ধ্বনি আমরা পাওয়া যায় সেগুলো সবই কিন্তু বহির্গামী ধ্বনি। এবং আফ্রিকার কিছু ভাষাতে কিন্তু এই অন্তর্গামী ধ্বনির ব্যবহারও দেখতে পাওয়া যায়। মোটামুটি ভাবে আমাদের যে ধ্বনিগুলো সেগুলো হচ্ছে বহির্গামী ধ্বনি। বহির্গামী ধ্বনি হচ্ছে ঠিক এর বিপরীতটা, অর্থাৎ শ্বাসবায়ু যখন ফুসফুস থেকে অর্থাৎ ভেতর থেকে যখন বাইরের দিকে বেরোচ্ছে সেই প্রক্রিয়াতে সেটা নানা রকম ভাবে হতে পারে। মুখবিবরের মধ্যে কোথাও বাধাপ্রাপ্ত হয়ে বা কণ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে যে কোনো রকম ভাবে বাধাপ্রাপ্ত হয়ে সেই ধ্বনি তৈরি হতে পারে বা বাধা ছাড়াও হতে পারে। সহজ কথায় যখন বাইরের দিকে বাতাস যাবে বা বেরোবে সেই সময় যে ধ্বনি তৈরি হবে সেটা হচ্ছে বহির্গামী ধ্বনি বা এগ্রেসিভ সাউন্ড। আর যেটা ভেতরের দিকে যখন যাবে বাতাসটা তখন যদি ধ্বনি তৈরি হয় সেটা হচ্ছে অন্তর্গামী ধ্বনি বা ইনগ্রেসিভ সাউন্ড। এই যে ভাগটা, এই ভাগটা খুবই সহজ ভাগ এবং এই ভাগ আমাদের বাংলার যে কোনো ধ্বনিকে আমরা বহির্গামী ধ্বনি হিসেবে বলতে পারি। অন্তর্গামী ধ্বনির কথা তো বললামই। এর পরে যে ভাগটা করা হয় এই ভাগটা হচ্ছে মানে এখান থেকে আসলে আমাদের এই জটিল ভাগগুলো শুরু হচ্ছে। প্রথম যে এর পরে যে ভাগটা করা হয় সেটা হচ্ছে বিভাজ্য না অবিভাজ্য, এই এই হিসেবে। বিভাজ্য হচ্ছে সেগমেন্টাল আর অবিভাজ্য হচ্ছে সুপ্রা সেগমেন্টাল। এবারে এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখতে পারি, সেটা যদি তোমরা সাধারণ ভাষা বিজ্ঞান অর্থাৎ রামেশ্বর বাবুর যে বইটি আছে, রামেশ্বর সয়ের যে বইটি আছে সেটা যদি দেখো তো সেখানে দেখবে এই সুপ্রা সেগমেন্টাল বিষয়টাকে অবিভাজ্য ধ্বনি হিসেবে বলা হয়েছে। আসলে এই সুপ্রা সেগমেন্টাল সাউন্ডকে আমরা আরো বিষয়টা পারফেক্ট হয় যদি এটাকে আমরা অধিধ্বনি হিসেবে ব্যাখ্যা করি। সেটা এই অংশটা বলার সময় আমি আরেকবার বলবো, কিন্তু এটা এবারে আমাদেরকে আরো একটা বিষয় মনে রাখতে হবে যে যদি আমরা পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই তাহলে যারা মানে পরীক্ষক যারা এই খাতাগুলি দেখবেন বা যে সিস্টেমে দেখা হবে সেখানে কিন্তু সাধারণভাবে এই সাধারণ ভাষাবিজ্ঞান বা রামেশ্বর সয়ের বই এই ধরনের বইগুলোকেই কোর বুক হিসেবে মনে করা হয় এবং এই বইগুলোকেই ফলো করা হবে। সেই কারণেই আমি এই নোটসটার মধ্যে দেখবে যে সুপ্রা সেগমেন্টাল সাউন্ডকে অবিভাজ্য ধ্বনি হিসেবেই বলেছি।
কিন্তু আমি তোমাদেরকে অতিরিক্ত জানার জন্য এটা বলে রাখলাম যে অবিভাজ্য ধ্বনি বলতে যা বোঝায়, সুপ্রাসেগমেন্টাল সাউন্ড যেটা, এই দুটোর মধ্যে কিন্তু সামান্য পার্থক্য রয়েছে। আসলে সুপ্রাসেগমেন্টাল সাউন্ডকে যদি বাংলাতে আনতে হয়, মানে এই টার্মটা যদি বাংলা পরিভাষা করতে হয়, তাহলে সব থেকে ভালো হয় সেটাকে যদি অধিধ্বনি বলা হয়। এই বিভাজ্য আর অবিভাজ্য তাহলে কিরকম হবে না, নেচার অফ ফোনেটিক এন্টিটি, অর্থাৎ ধ্বনি সত্তার স্বরূপটা কিরকম সেটার উপর নির্ভর করে এই বিভাজ্য আর অবিভাজ্য এই ভাগটা করা হয়। অর্থাৎ আমাদের যে বাক প্রবাহ, এই যে আমরা কথা বলে যাচ্ছি ধারাবাহিকভাবে, এই যে বাক প্রবাহ, এটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে এখানে আমরা দু রকমের ধ্বনিগত উপাদান পাচ্ছি। এমন কিছু পাচ্ছি যেগুলো হচ্ছে সুস্পষ্ট এবং সেগুলোকে সেপারেট করা যায় বা মানে আলাদা আলাদা ইউনিটে ভাগ করে ফেলা যায়, এগুলোকেই বিভাজ্য ধ্বনি বলা হয়। তাহলে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে বিভাজ্য ধ্বনি সেইগুলো যাকে পরপর বিন্যস্ত করতে পারি। এই পরপর বিন্যস্ত করা যায় বলেই এগুলোকে লিনিয়ার সাউন্ডও বলা হয়। সেটা কিরকম, ধরা যাক আমরা যদি একটা বাক্য নিই যে রাম যায়, অর্থাৎ রাম যায়ের পরে আমরা জিজ্ঞাসা চিহ্ন বসাচ্ছি বা প্রশ্নবোধক চিহ্ন বসাচ্ছি। এর ফলে এই বাক্যটা যখন আমরা উচ্চারণ করছি, যখন আমরা কথাটা বলছি, তখন আমরা বলছি রাম যায়। এবারে এই বাক্যটাকে যদি আমরা লিখে বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা কিভাবে তাহলে আমরা কিভাবে লিখতাম। যেমন ভাবে আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনিগুলোকে যখন লেখা হয় তখন তাদের তলায় হসন্ত চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে, রাম যায়, র যুক্ত আ যুক্ত ম, অবশ্যই র এবং ময় হসন্ত থাকবে, রাম যায় অন্তস্থ জ যুক্ত আ যুক্ত অন্তস্থ এবং এরপরে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন। এই যে আমরা ছোট ছোট ভাগে ভাগ করতে পারলাম এবং এই প্রতিটি সাউন্ডকে আমরা আবার আলাদা আলাদা করে উচ্চারণ করতে পারবো খুব স্পষ্টভাবে, মানে এই ভাগটাকে আলাদা আলাদা করে আমরা উচ্চারণ করতে পারবো। কিন্তু আমরা যখন পুরোটা বলছিলাম, অর্থাৎ যখন বাক প্রবাহ ছিল, যখন আমরা বলছিলাম রাম যায়, আর যখন আমরা এই লিখে লিখে করলাম, তখন আমরা বুঝতে পারলাম যে এই ছোট ছোট ইউনিটে বা ছোট ছোট এককে আমরা ভাগ তো করে ফেললাম, কিন্তু এই ভাগের অতিরিক্ত এমন কিছু ছিল যা আমাদের কানে ওই যখন পুরোটা বলছিলাম, ওই যে একটা সুরের প্রবাহ ছিল যে রাম যায়, এই যে সুরের প্রবাহটা, এইটা কানে আমরা শুনে বুঝতে পারছিলাম যে কি বলতে চাওয়া হচ্ছে। এখন যখন আমরা এটাকে খন্ড খন্ড করে ভেঙে ফেললাম, তার মধ্যে ওই সুরের প্রবাহটা আর পেলাম না। তখন আমরা র আ ম জ আ অ এই জিনিসটা পেলাম, কিন্তু আমরা যেটা বাক প্রবাহে পেয়েছিলাম সেটা পেলাম না। এই যে খন্ড খন্ড করে ভেঙে ফেলা গেল, এইটা হচ্ছে সেগমেন্টাল। কিন্তু যেটা আমরা ভাঙতে পারলাম না, অর্থাৎ যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন ছিল এই বাক্যটার মধ্যে রাম যায়, তাই যখন আমরা সেটা উচ্চারণ করছিলাম খেয়াল করে দেখবো যে প্রথম অংশটা যখন বলছি রাম, সেখানে আমরা যতটা জোর দিচ্ছি তার থেকে অনেক বেশি জোর দিচ্ছি যখন আমরা বলছি যাই। এই যে জোর দেওয়া হলো, এই যে বাক্যের প্রবাহ, অর্থাৎ সুরটা এইরকম প্রথমে একটু নিচে ছিল, তারপরে সেটা ওপরের দিকে উঠে গেল। এটাই যদি এরকম হতো যে আমরা আর প্রশ্ন করছি না রাম যায় কিনা, আমরা বক্তব্য রাখছি যে রাম যায়, তখন খেয়াল করে দেখবো যে রাম যায়, এই যে কথাটা বলা হলো,
তখন শুরুটা যতটা জোর দিয়ে বা বাক্যের শুরু বা রাম জায়ের রামের উপর যতটা জোর পড়েছিল, জায়ের উপর ততটা জোর পড়ল না। যাই অর্থাৎ এইখানে সুরটা ওপর থেকে তলার দিকে নামলো। এই যে সুর কখনো দেখলাম প্রথমে কম আছে, পরে বেড়ে যাচ্ছে, অর্থাৎ তলা থেকে ওপরের দিকে যাচ্ছে। কখনো দেখলাম যে ওপর থেকে তলার দিকে নামছে। এই যে চেঞ্জগুলো, এইটাকে আমরা ওই লিনিয়ার সাউন্ড বা সেগমেন্টাল সাউন্ড তার মধ্যে ধরতে পারছি না। তাহলে অবিভাজ্য ধ্বনিকে আমরা এই সারিবদ্ধভাবে সাজাতে পারছি না। এগুলো কি করে না, এগুলো ভাষার মধ্যে ছন্দের যে ধর্ম বা ওই সুর বা ছন্দ গুণ সেগুলো প্রোভাইড করে। অর্থাৎ এটাকে যদি আমরা আরেকটু সহজ করে বলতে চাই, তাহলে আমরা বলবো যে বিভাজ্য ধ্বনি তাহলে কি? বিভাজ্য ধ্বনি হচ্ছে যে কোনো ভাষার বা আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে মূল বা প্রাথমিক ধ্বনি, প্রাইমারি সাউন্ড হচ্ছে ওই বিভাজ্য ধ্বনিগুলোই। আর অবিভাজ্য ধ্বনি এগুলো হচ্ছে আমাদের ভাষার সেকেন্ডারি সাউন্ড। বিভাজ্য ধ্বনি কি আমরা স্বর, ব্যঞ্জন ইত্যাদি ভাগে ভাগ করতে পারি, কিন্তু ওই যে একটা সুর যেটা তৈরি হলো, কিন্তু সেটাকে আমরা ওইভাবে আর ভাঙতে পারছি না। এই যে ভাঙতে পারছি না, এর মধ্যে কি কি থাকতে পারে? এর মধ্যে অনেক কিছু থাকতে পারে। যেমন এই বিভাজ্য ধ্বনির মধ্যে বিভাজ্য ধ্বনিগুলোকে আমরা ভাগ করে সেখান থেকে স্বর, ব্যঞ্জন ইত্যাদি পেতে পারি। তেমন হবে অবিভাজ্য ধ্বনির মধ্যে আমরা কি কি পেতে পারি? অবিভাজ্য ধ্বনির মধ্যে আমরা এই যে সুর বা টোন বা পিচ অ্যাকসেন্ট পেতে পারি। এছাড়া শ্বাসাঘাত পেতে পারি। শ্বাসাঘাত মানে ঝোঁক বা ট্রেস কোথায় হচ্ছে, এই স্ট্রেস অ্যাকসেন্ট যেটা, এইটাকে বলে শ্বাসাঘাত বা প্রশ্রয়। এছাড়া সংযোগ হতে পারে, অর্থাৎ এই যে জ্যোতির মানে জ্যোতিগুলো দেওয়ার ফলে যে ছোট ছোট চেঞ্জেস বা অর্থাৎ পড়তে পড়তে যে থেমে যাওয়া, এইগুলো হচ্ছে সংযোগ। এছাড়া হতে পারে দৈর্ঘ্য, অর্থাৎ একটা শব্দকে আমরা কিভাবে উচ্চারণ করব সেইটা এই দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। যেমন যদি একটা সহজ উদাহরণ দিই, যে ধরো আমরা কথা বলার সময় বললাম যে তুমি কি খেয়েছো, তারপরে আমরা বললাম তুমি কি খেয়েছো। এই যে দেখো, প্রথম যখন কি বলেছিলাম তখন বললাম যে তুমি কি খেয়েছো, এখানে কি এর উপর কিটাকে আমরা দীর্ঘ করে উচ্চারণ করলাম না। আবার যখন বললাম তুমি কি খেয়েছো, তখন কি এর উপর একটা জোর এলো, কি এর ইকারটা দীর্ঘ হলো। এবারে বাংলাতে সাধারণত এই হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকারের এই যে দীর্ঘ উচ্চারণ, যেটা মানে হ্রস্ব উচ্চারণ আর দীর্ঘ উচ্চারণ, এই জিনিসটা বাংলাতে সেভাবে নেই, খুব কম আছে। বাংলাতে যদি আমরা ফোনিম হিসেবে দেখতে চাই তাহলে হ্রস্ব ইকারটাই আসে, কিন্তু মানে মূল স্বরধ্বনি হিসেবে হ্রস্ব ইকারই আসবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘ ইকার আসছে। এই যে এর দৈর্ঘ্যটা কি হবে, এটাকে এইভাবে ভেঙে দেখানো যাবে না, ফলে এটা অবিভাজ্য ধ্বনি। একই রকম ভাবে অনুনাসিকতা বা নেজাল টোন যেটা বা নেজালাইজেশন যেটাকে বলা হয়, সেই জিনিস হতে পারে। এছাড়া মোটামুটি ভাবে এইগুলোই হয়। এরপরে যে ভাগটা আমরা করতে পারি বিভাজ্য ধ্বনিকে, সেটা হচ্ছে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনির প্রচলিত যে সংজ্ঞাটা, অর্থাৎ যেটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় দিয়েছিলেন, সেই সংজ্ঞাটা হচ্ছে যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া, ব্যতি রেখে একই বিষয়, স্বয়ং পূর্ণ ও পরিস্ফুটভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনি প্রকাশিত হয় তাকে স্বরধ্বনি বা ভাওয়েল বলে, যেমন আ, এ, ও ইত্যাদি ইত্যাদি। এবারে একই রকম ভাবে ব্যঞ্জন ধ্বনির যে প্রচলিত সংজ্ঞা, যেটা ওই এক আবার মানে আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দেওয়া যে সংজ্ঞা, সেটা হচ্ছে যে যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না, এবং সাধারণত যে ধ্বনি অপর ধ্বনিকে নিয়ে নিতে হবে, এবং যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া
বা স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না, এবং সাধারণত যে ধ্বনি অন্য ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। যেমন ক, চ, ড, স এগুলো সবগুলো হতে পারে। এখানে একটু টাইপও আছে। কিন্তু এগুলোকে যদি আমরা শ্রুতিগ্রাহ্য রূপে উচ্চারণ করতে পারি চাই, তাহলে এই প্রকৃষ্ট রূপে উচ্চারণ করতে গেলে স্বরধ্বনির আশ্রয় নিতে হবে। যেমন কয়ের ক্ষেত্রে কয়ে হসন্ত, এখানেও একটু টাইপো আছে, যুক্ত অ। কায়ের ক্ষেত্রে কয়ে হসন্তর সঙ্গে আ, অক বললে অ এর সঙ্গে কয়ে হসন্ত। এইভাবে আমরা দেখতে পাবো যে এক একটি স্বরধ্বনির আশ্রয় বা স্বরধ্বনির সাহায্য নিয়ে এগুলো উচ্চারিত হয়। এবারে এই যে একটা সংজ্ঞা তৈরি হয়েছিল, কিন্তু এই সংজ্ঞাটাকে আমরা আজকের ভিত্তিতে বা আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ত্রুটিমুক্ত বলতে পারি না। ফলে আমাদের ভাষাবিজ্ঞানের দৃষ্টিতে যদি এখন এই সংজ্ঞা তৈরি করতে হয়, তাহলে আমাদের প্রথমেই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আগে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছিল সেখানে ওই মুখবিবরে মানে ওই উচ্চারণ করার সময় শ্বাসবায়ুর বাধা পাওয়ার বিষয়টা একদমই বলা ছিল না। আবার এই যে শ্বাসবায়ুর বাধা পাওয়া নিয়ে যে সংজ্ঞাটা তৈরি করা হয়, যেমন ধরো বলা হয় যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরে কোনো রকম বাধা পায় না তাকে স্বরধ্বনি, এবং যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরের কোথাও বাধা পাচ্ছে তাকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এই যে দুটো সংজ্ঞা, এই দুটো সংজ্ঞার মধ্যেও কিন্তু ত্রুটি রয়েছে। অর্থাৎ আধুনিক ভাষাবিজ্ঞানের দৃষ্টিতে যদি আমাদের এই সংজ্ঞাগুলো নির্মাণ করতে হয়, তাহলে বলতে হবে যে ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের পথটা এমন ভাবে বাধামুক্ত থাকে যাতে শ্বাসবায়ু ফুসফুস থেকে প্রবাহিত হওয়ার সময় কোথাও বাধা পেয়ে আটকে যায়, আচ্ছা এটা কোথাও বাধা পেয়ে আটকে যায় না হবে, অথবা কোথাও, এখানে একটু টাইপো আছে, কোথাও সংকীর্ণ পথের মধ্য দিয়ে জোর করে বেরোতে গিয়ে ঘর্ষণ ধ্বনি সৃষ্টি করে না, অথবা মুখ দিয়ে বেরিয়ে আসার সোজা পথটা যেটা সেখানে বাধা পেয়ে এই সামনের পথ ছেড়ে পাশের দিয়ে যাতায়াত করে না, অথবা এই স্বরযন্ত্রের ওপরের কোনো বাকযন্ত্রকে কাঁপিয়ে দিয়ে যায় না, তাকে আমরা স্বরধ্বনি বলবো। তাহলে বিষয়টা এইরকম হলো যে আমাদের এখনকার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে আমাদেরকে বলতে হবে যে যে ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরটা এমন ভাবে বাধামুক্ত থাকে যে এই শ্বাসবায়ু ফুসফুস থেকে প্রবাহিত হওয়ার সময় কোথাও বাধা পেয়ে আটকে যাচ্ছে না, আবার পথটা এমন সংকীর্ণ হয়েও থাকে না যে সেই সংকীর্ণ পথের মধ্যে দিয়ে জোর করে বেরোনোর সময় কোনো ফ্রিকশন বা ঘর্ষণ ধ্বনি তৈরি হচ্ছে, এরকমও না। আবার এই মুখ দিয়ে বেরোনোর সময় সোজা পথে বাধা পেয়ে পাশের দিয়ে বেরিয়ে যাচ্ছে বা ষড়যন্ত্রের ওপরের কোনো বাকযন্ত্রকে কাঁপিয়ে দিচ্ছে, এরকম ঘটছে না, তাকে আমরা বলবো স্বরধ্বনি। কিন্তু এবারে যদি আমরা বলি যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলবো, তাহলে ব্যঞ্জন ধ্বনি একেবারে এর বিপরীতটা। তাহলে তখন কি হবে না, স্বরধ্বনি উচ্চারণের সময় দেখেছিলাম আমরা মুখবিবরে কোথাও বাধা পাচ্ছে না, এখানে বাধা পাবে, পেয়ে কিছুক্ষণের জন্য পুরোপুরি আটকেও যেতে পারে, অথবা এমন হতে পারে যে সংকীর্ণ পথের দিয়ে জোর করে বেরিয়ে আসার কারণে ফ্রিকশন বা ঘর্ষণ ধ্বনি তৈরি হতে পারে, অথবা মুখ দিয়ে বেরোতে গিয়ে সামনে বাধা পেয়ে সোজা পথে আর বেরোতে পারলো না, পাশের দিয়ে যাতায়াত করছে, অথবা ষড়যন্ত্রের ঊর্ধ্বস্থ কোনো বাকযন্ত্রকে কাঁপাচ্ছে, তাকে আমরা তাহলে ব্যঞ্জন ধ্বনি বলবো। এবার এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই যে এই যে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির কথা বলা হলো, এই স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির একমাত্র মানে একদম মূল মানদণ্ড হিসেবে যেটাকে রাখা হচ্ছিল সেটা হচ্ছে ওই শ্বাসবায়ুর গতিপথে বাধা। কিন্তু মনে রাখতে হবে যে এই বাধাটাও নানা রকম ভাবে হতে পারে, এবং এই বাধাটা
এই যে নানা রকম ভাবে হতে পারে, সেই কারণেই এমন কিছু ধ্বনি বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন, সেটা হচ্ছে ক্লোজড প্যাসেজ না, অর্থাৎ পুরোপুরি বাধা দেওয়া হয়েছে এরকমও না, আবার ওপেন প্যাসেজও নয়, অর্থাৎ পুরোপুরি বাধাহীনও নয়, এর মাঝামাঝি একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। এই মাঝামাঝি সিচুয়েশনটা অনুযায়ী, অর্থাৎ স্বরধ্বনিও নয় আবার ব্যঞ্জনধ্বনিও নয়, এর মাঝামাঝি যে একটা সিচুয়েশন তৈরি হতে পারে, সেইটাকে বলা হচ্ছে নৈকট্য ধ্বনি হিসেবে নাম করা হচ্ছে। অর্থাৎ এই যে আগেকারের ধ্বনি বিজ্ঞানী যারা ছিলেন, যারা সেমি ভাওয়েল বা অর্ধস্বর যেটাকে বলতেন, সেটাকেই আমরা এখন এই নৈকট্য ধ্বনির যে শ্রেণী তার মধ্যে ফেলতে পারি। এছাড়াও ঘর্ষণহীন অবিরাম ব্যঞ্জন বলে একটি টার্ম, সেটি হচ্ছে আমাদের রামেশ্বরবাবু ব্যবহার করেছেন, যেটা আসলে ফিকশনলেস কন্টিনিউয়েন্ট, এটাকেও আমরা এই এর মধ্যে নৈকট্য ধ্বনির মধ্যে ফেলতে পারি। এরপরের যে ভাগটা, সেটা হচ্ছে সঘোষ আর অঘোষ ধ্বনি। সঘোষ ধ্বনি কাকে বলে না, এখানে শুধু সঘোষ অঘোষ না, সঘোষ অঘোষ আমাদের মূল আলোচ্য বিষয়, তার সঙ্গে আমরা আরো দুটো বিষয় নিয়ে কথা বলবো। আসলে এই শ্বাসবায়ুর যে যাতায়াতের কথা বলছি, এই যাতায়াতের সময় ভোকাল কর্ড বা স্বরতন্ত্রীতে বাধা পেয়ে, সেই বাধা কিরকম ভাবে পাচ্ছে, অর্থাৎ সেই বাধার যে মাত্রাভেদ, সেই মাত্রাভেদ অনুযায়ী মোটামুটি ভাবে 4 রকমের আমরা ধ্বনি পেতে পারি। একটা হচ্ছে গ্লটাল স্টপ বা স্পর্শধ্বনি। সেই স্পর্শধ্বনি কিরকম না, স্বরপথের পূর্ণ অবরোধ জনিত, অর্থাৎ এটা পূর্ণ বাধা পাচ্ছে। এটাকে আমরা কি বলবো না, শ্বাসনালীর মধ্যে অবস্থিত স্বরযন্ত্রের যে অন্তর্গত যে স্বরতন্ত্রী বা ভোকাল কর্ডগুলো রয়েছে, এই দুটো যদি ক্ষণকালের জন্য পরস্পরের একেবারে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যায়, তারপরে আবার বিচ্ছিন্ন হয়ে গেল, এইরকম যখন সিচুয়েশন তৈরি হয়, এবং এই যে মানে একদম খুব কম সময়ের জন্য হলেও, ক্ষণকালের জন্য হলেও, একেবারে ভোকাল কর্ডের দুটো, ওই যে দুটো কর্ড আছে, সেই দুটো কর্ড যখন ক্ষণকালের জন্য পরস্পরকে সম্পূর্ণরূপে যুক্ত করে দিচ্ছে, অর্থাৎ এক মুহূর্তের জন্য সম্পূর্ণ অবরোধ তৈরি হচ্ছে, তারপরে আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ফলে এইরকম অবস্থাতে যে ধ্বনি তৈরি হয়, তাকে বলা হয় স্বরপথ অবরোধ জনিত স্পর্শধ্বনি বা গ্লটাল স্টপ। এবারে এই যে ধ্বনির কথা আমরা বলছি, এই ধ্বনি কিন্তু বাংলাতে শুনতে পাওয়া যায় না। এই ধ্বনি জার্মান ভাষাতে আছে। এবারে দ্বিতীয় যে ভাগটা, মানে আমাদের যেটা মূল ভাগ, সেটা হচ্ছে সঘোষ বা ঘোষপদ ধ্বনি। সেই সঘোষ বা ঘোষপদ ধ্বনি কোনটা না, স্বরতন্ত্রী বা ওই ভোকাল কর্ড দুটো যদি পরস্পরের সঙ্গে আংশিকভাবে যুক্ত হয়ে শ্বাসবায়ু যাতায়াতের পথে যখন আংশিক বাধা দেবে, অর্থাৎ এবারে আর সম্পূর্ণ না, এবারে আংশিক বাধা দেবে, এই আংশিক বাধা দেওয়ার ফলে কি হবে না, শ্বাসবায়ু এই বাধাটা ঠেলে বেরোনোর চেষ্টা করবে, তার ফলে যেটা হবে যে স্বরতন্ত্রী দুটো কাঁপতে থাকবে। এই যে তাদের কম্পন বা ভাইব্রেশন, এই ভাইব্রেশনের ফলে যে সুর সৃষ্টি হবে, সেই সুরটাকে বলা হয় ঘোষ বা নাদ বা ভয়েস। সেই কারণেই এটাকে বলা হয় ভয়েস সাউন্ড বা সহস্ধ্বনি। এছাড়া এই যে ঘোষবৎ কথাটা, ঘোষবৎ মানে হচ্ছে ঘোষের মতো বলতে পারি। সেটা কি না, সেটা হচ্ছে অন্য যে কোনো উচ্চারণ স্থান থেকে উচ্চারিত ধ্বনির সঙ্গেও এই সুরটা মিশে যেতে পারে। অর্থাৎ সহজ করে বললে, যে ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রের এই কম্পনজাত সুর মিশে থাকে, তাকে বলা হয় সঘোষ বা ঘোষপদ ধ্বনি। প্রথম যে কথাটা বলা হচ্ছিল, সেখানে একটা ওই আমাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসা বা আমাদের ফুসফুস থেকে বেরিয়ে আসা যে শ্বাসবায়ু, সেটা পূর্ণরূপে প্রথমে বাধা পাচ্ছিল, তারপরে ওই বাধা পাচ্ছিল অবশ্যই স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড দুটো, সেই দুটো যেহেতু আংশিকভাবে জুড়ে যাচ্ছিল, সেই যুক্ত হয়ে যাওয়ার কারণে শ্বাসবায়ু বাধা পাচ্ছিল এবং সেই বাধাটা অতিক্রম করার জন্য ঠেলে বেরোচ্ছিল, তার ফলে ভাইব্রেশন হচ্ছিল। কিন্তু এবারে বলা হচ্ছে যে স্বরতন্ত্রীর কম্পনটা তো হচ্ছে, কিন্তু উচ্চারণ স্থানটা ওই একই থাকতে হবে তা নয়, অন্য যে কোনো উচ্চারণ স্থান থেকে উচ্চারিত ধ্বনির সঙ্গেই এই
যে কম্পনটা বা এই ভাইব্রেশনের ফলে যে সুরটা সৃষ্টি হচ্ছে সেটা মিশে যেতে পারে, এবং তাকে আমরা ওই সহজ ধ্বনির মধ্যে ফেলবো, ঘোষপদ ধ্বনি। তাহলে সেটা কোনগুলো হবে না, সেটা হচ্ছে বাংলা বর্গের আমাদের যে ক চ ট ত প, এই যে বর্গগুলো আছে পাঁচটা, এই বর্গের মধ্যে তৃতীয়, চতুর্থ আর পঞ্চম এই স্থানে যারা অবস্থিত বা এই স্থানে যারা রয়েছে তারা হচ্ছে সহজ ধ্বনির উদাহরণ। অর্থাৎ গ, ঘ, উ, জ, ঝ, ড, ঢ, দ, ধ, দন্ত ন, ব, ভ ইত্যাদি ইত্যাদি, তৃতীয়, চতুর্থ আর পঞ্চমে যারা অবস্থান করছে তারা সকলেই। এরপরে আরেকটা ভাগ রয়েছে, সেই ভাগটাকে বলা হয় ফিসফিসে ধ্বনি বা হুইসপার সাউন্ড। এইটা বলার আগে আমরা একটু অঘোষ ধ্বনিটা আগে জেনে নিই, তারপরে এটাতে আসছি। অঘোষ ধ্বনি তাহলে কাকে বলবো না, অঘোষ ধ্বনি হচ্ছে ঘোষ ধ্বনির বিপরীত। অর্থাৎ যে ধ্বনির সঙ্গে এই স্বরতন্ত্রীর কম্পনজাত সুর মিশে থাকে না তাকেই আমরা বলবো অঘোষ ধ্বনি বা ভয়েসলেস বা আনভয়েসড ইত্যাদি অনেকগুলো নাম রয়েছে। অর্থাৎ এই ধ্বনিগুলো যখন উচ্চারিত হয় তখন স্বরতন্ত্রী দুটো সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে, অর্থাৎ তাদের মাঝে যে প্যাসেজটা সেটা পুরো ওপেন থাকে, অর্থাৎ তাদের মধ্য দিয়ে শ্বাসবায়ু অবাধে যাতায়াত করার সুযোগটা পায়, ফলে তাদেরকে কম্পিত হতে হয় না, আর এই কম্পনজাত কোনো সুরও সৃষ্টি হবে না, না কম্পন হলে কম্পনজাত সুর সৃষ্টি হবে না, তখন তাকে বলা হয় অঘোষ ধ্বনি। আর এই অঘোষ ধ্বনির উদাহরণ হচ্ছে আমাদের এই যে বর্গের কথা বললাম, এই বর্গের প্রথম এবং দ্বিতীয় যে ধ্বনিগুলি রয়েছে সেগুলো সবই হচ্ছে অঘোষ ধ্বনির উদাহরণ। অর্থাৎ ক, খ ইত্যাদি ইত্যাদি যেগুলো আমাদের ওই দ্বিতীয়তে, প্রথম এবং দ্বিতীয় স্থানে অবস্থিত হচ্ছে সেগুলো সব। এবারে আমরা ফিসফিসে ধ্বনিতে আসি। ফিসফিসে ধ্বনি হচ্ছে ঘোষ এবং অঘোষের মাঝামাঝি অবস্থান। অর্থাৎ স্বরতন্ত্রীগুলো না পুরোপুরি বন্ধ আছে, মানে বাধা দিচ্ছে, পুরোপুরি তো হবে না এখানে, মানে ঘোষের সময় যেহেতু আংশিক বাধা, তো সেই না আংশিক বাধা দিচ্ছে না পুরোটা ওপেন আছে, একটা তারও মাঝামাঝি একটা অবস্থানে আসছে। তার ফলে তাদের মাঝখান দিয়ে শ্বাসবায়ু যখন যাচ্ছে তখন ঠিক কাঁপিয়ে দিয়ে যাচ্ছে না, কিন্তু এমন এক ধরনের ধ্বনি সৃষ্টি হয় যেগুলোকে আমরা ওই ফিসফিস করে কথা বলার সময় যে কথাগুলো বলি এইগুলো। অর্থাৎ যে ধ্বনি স্বাভাবিক উচ্চারণের সময় সঘোষ, ফিসফিস করে যখন কথা বলা হচ্ছে তখন সেই ধ্বনিও অঘোষের মতো শোনাচ্ছে। এই কারণে এইগুলোকে, যেমন স্বরধ্বনিগুলো তখন অঘোষ হয়ে যাচ্ছে, এই কারণে এগুলোকে বলা হচ্ছে ফিসফিসে স্বরধ্বনি, বা যেহেতু যে স্বরধ্বনিগুলো ওই অঘোষ হয়ে যাচ্ছে ওগুলোকে বলা হচ্ছে হুইসপার ভাওয়েল, ওই ফিসফিস করে যে স্বরধ্বনিগুলো বলা হচ্ছে। আর এই টোটালটাকে বলা হচ্ছে হুইসপার সাউন্ড বা ফিসফিসে ধ্বনি। এবং এইখানে আমাদের রামেশ্বর সাহের বক্তব্য হচ্ছে যে এই রকমের যে স্বরধ্বনিগুলো এগুলো উচ্চারণের সময় মুখবিবরের মধ্যে শ্বাসবায়ু আংশিক বাধা পেয়ে একটা ক্ষীণ ঘর্ষণ তো তৈরি করছে, ফলে খুব সূক্ষ্ম বিচার যদি আমরা করতে চাই তাহলে এগুলোকে ঠিক স্বরধ্বনি না বলে এগুলোকে বরং ব্যঞ্জন ধ্বনি বলা উচিত। এইটা আমাদের রামেশ্বর সাহের বক্তব্য। আচ্ছা, আমি তোমাদের একটু সরাসরি ওই বইটাই খুলে দেখাই। এবারে আমরা আমাদের যে ব্যঞ্জন ধ্বনিগুলো রয়েছে তার আমরা শ্রেণী বিভাগ করতে পারি। আমরা ব্যঞ্জন ধ্বনি কাকে বলে সেই নিয়ে কথা বলেছি। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ব্যঞ্জন ধ্বনিগুলোকে যে আমরা ভাগ করব সেই ভাগের মানদণ্ডটা কি হবে। একটা হতে পারে যে উচ্চারণ স্থান বা প্লেস অফ আর্টিকুলেশন বা পয়েন্ট অফ আর্টিকুলেশন আমরা বলতে পারি,
আরেকটা হতে পারে উচ্চারণের প্রকৃতি, অর্থাৎ সেগুলো কিভাবে উচ্চারিত হচ্ছে, নেচার অফ আর্টিকুলেশন। উচ্চারণের স্থান অনুযায়ী যদি আমরা এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে ভাগ করি, তাহলে আমরা প্রথমেই যে ভাগ পাবো, আচ্ছা এখানে আমাদের উচ্চারণ স্থান অনুযায়ী বলতে গেলে উচ্চারণ স্থানগুলোকে আমরা কি কি হতে পারে সেগুলো আগে একটু বলে নিই। ওপরের ওষ্ঠ হতে পারে, ওপরের দাঁত হতে পারে, তালু প্রভৃতি, এইগুলো হচ্ছে ঊর্ধ্বস্থ উচ্চারকের অংশ। এগুলো কিন্তু খুব একটা প্রভাব বিস্তার করে না। প্রচলিত রীতি যেগুলো, তাতে এই উচ্চারকের মানে ওই ঊর্ধ্বস্থ উচ্চারকের যে বিভিন্ন অংশ, সেটাকে শ্রেণীবিভক্ত করা হয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ধ্বনি উচ্চারণের সময় এই যে ঊর্ধ্বস্থ উচ্চারক যেটা, এইটা কিন্তু ততটা প্রভাব বিস্তার করে না, অর্থাৎ এটার ভূমিকা প্রায় থাকে না বললেই চলে। সেই কারণেই এটাকে প্যাসিভ আর্টিকুলেটর বলছে এই জায়গাটাকে। কারণ এই ধ্বনি যখন উচ্চারিত হয় তখন এই ঊর্ধ্বস্থ উচ্চারক যেগুলো, এগুলো মোটামুটি ভাবে নিষ্ক্রিয় থাকে। এবং এ ব্যাপারে আসলেই যারা ভূমিকা যাদের রয়েছে তারা হচ্ছে নিম্নস্থ উচ্চারক, মানে নিচের ঠোঁট বা জিভ ইত্যাদি। আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে উনি লিখেছেন নিচের ওষ্ঠ। আসলেই আমরা মানে ওষ্ঠ তো পুরোটাকেই বোঝায়, কিন্তু তবুও ওপরের ওষ্ঠকেই ওষ্ঠ বলা হয় আর নিচের ওষ্ঠকে সাধারণত অধর বলা হয়। যাই হোক, সেটা কোনো বিষয় না। তো এই নিম্নস্থ উচ্চারক যেগুলি রয়েছে এগুলোই কিন্তু সক্রিয় ভূমিকা পালন করে। সেই কারণে এদেরকে বলা হচ্ছে, এই নিম্নস্থ উচ্চারককে বলা হচ্ছে সক্রিয় উচ্চারক বা অ্যাক্টিভ আর্টিকুলেটর। এই নিম্নস্থ উচ্চারকের মধ্যে সব থেকে যে সক্রিয় সে হচ্ছে জিভ। এই জিভকে আমরা চারটে ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে জিহ্বা শিখর বা জিহ্বা প্রান্ত, মানে টিপ অংশটা বা একদম জিভের ডগা যেটা, সেই সামনের অংশটা। আরেকটা হতে পারে জিহ্বা ফলক বা জিভের পাতলা অংশ, ঠিক ডগার পেছনের যে অংশটা, অর্থাৎ যেখানটা সব থেকে বেশি চ্যাপ্টা, সেই অংশটা। এর পরের অংশটাকে বলা হচ্ছে জিহ্বার সম্মুখ ভাগ বা ফ্রন্ট যেটা। আর তারপরের অংশটাকে বলা হচ্ছে যে জিভের পশ্চাৎ ভাগ। এছাড়াও এখানে আরেকটা অংশ রয়েছে, সেটা হচ্ছে এই যে পশ্চাৎ ভাগের কথা বললাম, এরও পেছনে রয়েছে জিহ্বা মূল বা রুট অফ দ্য টাং। অর্থাৎ এইগুলো সবই কিন্তু এক একটা উচ্চারণের স্থান হতে পারে। এবারে আমাদের যে ভাগটা আছে সেই ভাগটা আমরা দেখি। প্রথমেই বলা হচ্ছে ওষ্ঠধ্বনি। এগুলো সবই কিন্তু উচ্চারণের স্থান অনুযায়ী ভাগ হচ্ছে। এই ওষ্ঠধ্বনি কাকে বলে না? ওষ্ঠধ্বনি হচ্ছে যে যখন নিচের ঠোঁট আর ওপরের ঠোঁট, মানে নিচের ঠোঁট দিয়ে ওপরের ঠোঁটে বা দন্তে শ্বাসবায়ু বাধাপ্রাপ্ত হলে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলে ওষ্ঠধ্বনি। ওষ্ঠধ্বনি আসলে দুরকম হতে পারে। একটা হচ্ছে দ্বি ওষ্ঠ, মানে দুটো ঠোঁট দিয়ে যেটা করা হয়। আর একটা হচ্ছে বিশুদ্ধ ওষ্ঠধ্বনি, সরি, দ্বি ওষ্ঠ আর বিশুদ্ধ ওষ্ঠ হচ্ছে একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে দন্তোষ্ঠ, মানে যেখানে দাঁতের ভূমিকা রয়েছে। তাহলে প্রথম ক্যাটাগরিটা হচ্ছে দুটো ঠোঁট দিয়ে, বা যেটাকে আসলে ওষ্ঠধ্বনি বলা উচিত, যেটাকে উনি বিশুদ্ধ ওষ্ঠধ্বনি বলছেন। আর দ্বিতীয়টা হচ্ছে দন্তোষ্ঠ, যেখানে ওই দাঁতের ভূমিকা চলে আসছে। এই বিশুদ্ধ ওষ্ঠধ্বনি কোনগুলো? না, সেই ধ্বনিগুলো যেগুলো নিচের ওষ্ঠ মানে অধর যেটা, সেটা যখন ওপরের ওষ্ঠকে শ্বাসবায়ুর মানে এই দুটো ঠোঁট মিলিয়ে যখন শ্বাসবায়ুর গতিপথে বাধা সৃষ্টি করা হয়, তখন তাকে বলা হচ্ছে ওষ্ঠধ্বনি বা দ্বিওষ্ঠ বা বিশুদ্ধ ওষ্ঠধ্বনি। আর এর আরেকটা ভাগ হতে পারে যেটা বলা হলো, সেটা হচ্ছে দন্তোষ্ঠ। সেখানে আমরা দেখব যে ওই দুরকম ভাবে সেটাও হতে পারে যে ওপর মানে যদি নিচের ঠোঁট বা অধর সেটা ওপরের যে দাঁতে যাচ্ছে সেইভাবে করছে। আবার এর আরেক রকম হতে পারে যে উপরের ঠোঁট দিয়ে নিচের দাঁতে যাচ্ছে, এইভাবেও বাধাপ্রাপ্ত হতে পারে। কিন্তু আমাদের যে বাংলার যে ধ্বনিগুলো সেগুলো কিন্তু মোটামুটি ভাবে ওই
পুরোটাতে মিলিয়ে হয়, কিন্তু বাংলাতে তেমন কোনো দন্তস্থ সাউন্ড নেই। এইটা নিয়ে ওই জন্য একটু বিতর্ক হয় যে ইংরেজির যে এফ সেটা মানে সেইটাতে আর বাংলার যে ফ, এই ফ আর এফ এই দুটো সাউন্ড কিন্তু এক না। ফ হচ্ছে ওষ্ঠধ্বনি আর এফ হচ্ছে সেটা হচ্ছে দন্তস্থ। এই কারণে দেখবে যে এটা যখন মানে যারা খুব ভালোভাবে ইংরেজি উচ্চারণ করে তারা যখন ওই এফ সাউন্ডটা উচ্চারণ করে তখন দেখবে যে ওটা ওই দাঁতে চেপে একটু উচ্চারিত হওয়ার মতো। আর ফরাসি ভাষাতে তো এটার প্রভাব আর অনেক বেশি। যাই হোক, এই হচ্ছে আমাদের ওষ্ঠধ্বনি। তাহলে বাংলাতে ওষ্ঠধ্বনি কোনগুলো? না, বাংলাতে ওষ্ঠধ্বনি আমরা এই যে জানি প ফ ব ভ ম, এইগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি। এগুলো মোটামুটি ভাবে সবই ওই বিশুদ্ধ ওষ্ঠধ্বনির মধ্যেই পড়ছে। আচ্ছা, এখানে একটা আমাদের মানে যে দন্তধ্বনি যে এই যে ভাগগুলো, এখানে কিন্তু ওই জিভের ভূমিকাটা এবারে আস্তে আস্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাহলে দন্তধ্বনি কাকে বলে? না, দন্তধ্বনি হচ্ছে জিভের সামনের যে অংশটার কথা বলা হলো, বা জিহ্বার শিখর যেটা, টিপ অফ দ্য টাং যেটা, সেটা যখন ওপরের দাঁতে শ্বাসবায়ুকে বাধা দিচ্ছে, দিয়ে যে ধ্বনিটা সৃষ্টি করছে তাকে বলছে ডেন্টাল সাউন্ড বা দন্তধ্বনি। এছাড়াও এটাকে আরো দুটো নামে বলা যেতে পারে। একটা বলা যেতে পারে যে এগুলোকে হচ্ছে জিহ্বা প্রান্তীয় দন্ত বলতে পারি, কারণ জিভের প্রান্তটা দিয়ে দন্তকে টাচ করা হচ্ছে বা ওইভাবে বাতাসটাকে বাধা দেওয়া হচ্ছে। আরেকটা ওই একই কথাকে আরেকটু ঘুরিয়ে বলা যেতে পারে যে জিহ্বার শিখরীয় দন্তধ্বনি। মোটামুটি ভাবে সবই একই। বাংলা ভাষাতে এই যে ত থ দ ধ এগুলো কিন্তু এই দন্তধ্বনির উদাহরণ, অর্থাৎ সেখানে ওই জিভের যে সামনের অংশটা সেটা দিয়ে ওপরের যে মানে দাঁতটা সেটাই স্পর্শ করা হয় এবং এইভাবে বাধা সৃষ্টি করা হয়। দন্তমূলীয় ধ্বনি কাকে বলা হয়? দন্তমূলীয় হচ্ছে যে জিভের ওই সামনের অংশটা বা জিভের প্রান্তটা সেটা আর দাঁতকে স্পর্শ করছে না, সেটা স্পর্শ করছে দন্তমূলে। অর্থাৎ শ্বাসবায়ুটা বাধা আর দাঁতে পাচ্ছে না, সেটা পাচ্ছে দন্তমূলে। একটু সহজ করে ভাবলে আমরা বুঝতে পারবো যে যখন আমরা তথ দধ বলছি তখন যেভাবে উচ্চারণ করছি, কিন্তু যখন আমরা বলছি ন বা দন্তন্য, তখন আমরা এই দন্তন্য কথাটা তো মানে ওই দন্তধ্বনি হিসেবে ধরে বলা হলো, কিন্তু আমরা যদি আসলেই বলি যে ন, ন বলতে গেলে আমরা বুঝতে পারি তখন জীব কিন্তু আর দাঁতকে স্পর্শ করছে না, দাঁতের মূলটাকে স্পর্শ করছে। ন বলার সময় খেয়াল করে দেখো, ত থ দ ধ বলার সময় দাঁতে স্পর্শ হচ্ছিল, কিন্তু যখন ন উচ্চারণ করা হচ্ছে তখন ওই জিভের প্রান্ত দেশটা আমাদের ওপরে মানে ওপরের যে দাঁত সেই দাঁতের মূল অংশটা বা দাঁতের মূলকে স্পর্শ করছে, সেই কারণে এটা হচ্ছে দন্তমূলীয় ধ্বনি। এছাড়াও র ল ন এগুলোর ক্ষেত্রেও এই বিষয়টা আসে। এরপরে মূর্ধন্য ধ্বনিকে আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রতিবেষ্টিত ধ্বনি। এটা কেন বলা হচ্ছে? না, এইখানে জিভের যে সম্মুখ প্রান্তটা অর্থাৎ জিহ্বা শিখর যেটা, সেটা এরপরে মানে ওই যে তালুর কথা বলেছিলাম, ওই দন্তমূলীয় যেখানে বলেছিলাম, সেই যে তালু, সেই তারপরে ওই নরম তালু, তারপরে আসে শক্ত তালু বা যেটাকে আমরা হার্ড প্যালেট বলতে পারি। এইখানে যখন মূর্ধন্য উচ্চারণ করা হয়, বাংলাতে তো আসলে দুটো নয়ের উচ্চারণের কোনো প্রভেদ নেই, কিন্তু এটা এটা যদি সংস্কৃতে করা হতো, সংস্কৃতে যে নয়ের উচ্চারণ, যেমন ধরো যদি আমরা বাংলাতে উচ্চারণ করি তাহলে আমরা বলবো পানিনি, মানে আমাদের পানিনির নাম আমরা অষ্টাধ্যায়ী রচয়িতা পানিনির নাম আমরা পানিনি বলবো। কিন্তু সেটাই যখন সংস্কৃতে উচ্চারণ করা হয় তখন ওই নয়ের মানে মাঝখানে যে মূর্ধন্য, তার উচ্চারণটা অনেকটা ডয়শূন্য রয়ের কাছাকাছি হয়ে যায়, পানিনি। এই যে উচ্চারণটা, এইখানে আমরা বুঝতে পারবো যে এখানে জিভের যে সামনের অংশ বা জিভের যে সম্মুখ অংশটা, শিখর দেশটা, সেটা গিয়ে স্পর্শ করছে আমাদের যে শক্ত তালুর অংশটাকে। এই কারণে এগুলোকে বলা হচ্ছে প্রতিবেষ্টিত ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি। বাংলাতে এই প্রতিবেষ্টিত ধ্বনি সেরকম ভাবে পাওয়া যায় না। সে কারণে বাংলাতে যেটা করা হয়, বাংলাতে ওই
শ্বাসবায়ুর যে ভাগটা এই সব অনুযায়ী এটাকে ওই মূর্ধন্য ধ্বনি বলেই চালানো হয়। যাই হোক, তো এই মূর্ধন্য ধ্বনি এটার উদাহরণ কি হতে পারে? সংস্কৃতের ট ঠ ড ঢ এই সবগুলো মূর্ধন্য ধ্বনি, কিন্তু খেয়াল করে রাখতে হবে বাংলাতে এই ট ঠ ড র র র এই সবগুলো, এগুলোকে মূর্ধন্য ধ্বনি বলে পরিচিত। তো এগুলো কিন্তু, এইগুলো ওই আমরা আগে যেটা বলছিলাম যে এগুলো কিন্তু কোনোটাই মূর্ধা থেকে উচ্চারিত হয় না, এগুলো মূর্ধন্য ধ্বনি বলে পরিচিত, কিন্তু এগুলো উচ্চারণ হয় ওই শক্ত তালুর যে অংশটা বললাম, ওই তালুর সর্বোচ্চ অংশ সেখান থেকে হওয়া, তো উচ্চারণ হওয়া অ্যাকচুয়ালি তো উচিত ছিল যদি মূর্ধা থেকে করতে হতো, কিন্তু সেখান থেকে হয় না। এখানে এগুলো যেখান থেকে হয়, এগুলো মোটামুটি ওই শক্ত তালুর সামনের অংশটা বা যেটাকে প্রি প্যালেট বলতে পারি আমরা, সেই অংশটা থেকে উচ্চারিত হয়। এবং এই কারণেই আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন যে এইগুলোকে আমরা উত্তর দন্তমূলীয় বা অগ্রবর্তী প্রতিবেষ্টিত ধ্বনি বলতে পারি। এই টার্মগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা আসলেই যেগুলোকে মূর্ধন্য ধ্বনি বলে পরিচিত যেগুলোর সঙ্গে, সেগুলো তো মূর্ধা থেকে উচ্চারণ হওয়া উচিত ছিল, তবেই না মূর্ধন্য ধ্বনি। কিন্তু দেখা যাচ্ছে সেগুলো মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে না, সেগুলো উচ্চারিত হচ্ছে ওই শক্ত তালুর অংশ থেকে বা প্রাক শক্ত তালু যেটা, সেই অংশটা থেকে উচ্চারিত হচ্ছে। সেই কারণে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন যে এইগুলোকে আসলে উত্তর দন্তমূলীয়, একটু আগে দন্তমূলীয় বলেছি মানে দাঁতের মূল অংশটা, মানে ওপরের দাঁতের কথা বলা হচ্ছে, দাঁতের মানে আমরা যখন ওই দন্তন্য উচ্চারণ করছিলাম তখন জিভ গিয়ে কোথায় স্পর্শ করছিল, দাঁতের মূলে, তারপরের যে অংশটা অর্থাৎ শক্ত প্যালেটটা যেখান থেকে, মানে ওই শক্ত তালুটা যেখান থেকে শুরু হচ্ছে, সেই কারণে তো সেটাকে প্রাক শক্ত তালু বলছে, মানে শক্ত তালুর শুরুর অংশটা, মানে নরম তালু থেকে জাস্ট পেছোচ্ছে, শক্ত তালু শুরু হচ্ছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে, সেখান থেকে যেহেতু উচ্চারিত হচ্ছে সেই কারণে সেটাকে বলা হচ্ছে উত্তর দন্তমূল, অর্থাৎ দন্তমূলের পরের অংশটা। এই জন্য এগুলোকে প্রাক শক্ত তালব্য ধ্বনি বা উত্তর দন্তমূলীয় ধ্বনি ইত্যাদি বলা উচিত বলে মনে করছেন ভাষাবিজ্ঞানীরা। এর পরের যে ভাগটা সেটাকে বলা হয় তালু দন্তমূলীয় ধ্বনি। তালু দন্তমূলীয় ধ্বনি কোনগুলো না, এগুলো হচ্ছে ওই যে সম্মুখ জিহ্বার কথা বলা হচ্ছে, অর্থাৎ আমরা এতক্ষণ যা কথা বলছিলাম তা হচ্ছে জিভের একেবারে মানে শিখর দেশ যেটা, মানে ডগা যেটা, সেটা নিয়ে কথা বলছিলাম। এরপরে আমরা পাতলা অংশটা বা ওই ব্লেড যেটা, সেই অংশটার কথা বলছি। এই যে পাতলা অংশটা জীবের, এটা যখন শক্ত তালু বা দন্তমূল এই জায়গা, মানে এই দুটো জায়গাকে স্পর্শ করে, শক্ত তালু এবং দন্তমূল এই দুটো জায়গাকে যখন স্পর্শ করে, মানে দুটোকে স্পর্শ করতে পারে বা দুটো সংযোগস্থল যেখানে খুশি স্পর্শ করুক না কেন, এইগুলোকে বলা হচ্ছে তালু দন্তমূলীয় ধ্বনি। তাহলে তালু মানে ওই তালু মানে শক্ত তালুর অংশটা, দন্তমূলীয় মানে দন্তমূলের অংশটা, আর এই জায়গাগুলোকে স্পর্শ করছে জিভের কোন অংশটা না, জিভের যে ব্লেড বা ফলক যে অংশটা সেটা স্পর্শ করছে। বাংলাতে এগুলো কোনগুলো, চ ছ জ ঝ স অন্তস্থ, এইগুলো সবই হচ্ছে আমাদের এই তালু দন্তমূলীয় ধ্বনির মধ্যে পড়ে। এবারে তালব্য ধ্বনি কোনগুলো, তালব্য ধ্বনি হচ্ছে পরের ভাগ, জিভের সামনের অংশ। এখানে সম্মুখ ভাগ মানে কিন্তু ওই শিখর ভাগটা নয়, মানে জিভের ডগাটা নয়, ওই যে ব্লেড অংশটা বলা হলো তারপরে, মানে যেখানটা আসলে আমরা খাওয়া দাওয়ার সময় সব থেকে বেশি ব্যবহৃত হয়, মানে মেন অংশটা আর কি জিভের, ওই সম্মুখ ভাগ যেটা ফ্রন্ট অফ দ্য টাং, এই অংশটা যখন শক্ত তালু বা ওই যে হার্ড প্যালেট যেটা সেখানে যাচ্ছে, সেখানে গিয়ে স্পর্শ করছে, করে শ্বাসবায়ুকে বাধা দিচ্ছে, দিয়ে যখন ধ্বনিগুলো সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে তালব্য ধ্বনি। এগুলো কোনগুলো হতে পারে, এগুলো আমরা সংস্কৃতের যে চ ছ জ ঝ এগুলোকে এর মধ্যে আনতে পারি। বাংলার ক্ষেত্রেও আমরা ওই চ ছ জ ঝকেই ধরে নিতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে বাংলা চ ছ জ ঝ কিন্তু তালু দন্তমূলীয়, তালব্য নয়।
ফলে তালব্যর উদাহরণে আমাদেরকে ওই সংস্কৃত চ ছ জ ছর কথাই বলতে হবে। যাই হোক, এরপরে হচ্ছে স্নিগ্ধ তালব্য বা কণ্ঠধ্বনি। স্নিগ্ধ তালব্য বা কণ্ঠধ্বনি হচ্ছে জিভের যে পশ্চাৎ ভাগটা, জিভের যে পশ্চাৎ ভাগটা সেটা এই এখানে আসলে মানে দুটো অংশ কাজ করে। একটা হচ্ছে ওই স্নিগ্ধ তালব্য, আরেকটা হচ্ছে আলজিভ বা আলজিহ্বা। এই দুটো মানে জিভের যে পশ্চাৎ ভাগটা সেটা যখন তালুর পেছনের দিকে, এই যে নরম তালুর কথা বলছিলাম বা স্নিগ্ধ, স্নিগ্ধ মানে এখানে নরম অর্থে, স্নিগ্ধ ওটা ভেজাও থাকে, তো ওই ভেজা তালু বা নরম তালু বা ওই অংশটাকে যখন স্পর্শ করছে, তাহলে আমাদের জিভের পেছনের অংশ ঠিক তার ওপরেই রয়েছে কি রয়েছে না ওই যে তালু মানে ওপরে যে তালুর যে নরম অংশটা, অর্থাৎ মানে শক্ত তালু তো তালু শেষ হলো, তারপরে যে নরম অংশটা, ওই নরম অংশটাতে যখন মানে যেটাকে স্নিগ্ধ তালু বলা হচ্ছে বা নরম অংশ বলা হচ্ছে, ওই স্নিগ্ধ তালুতে যখন জীবের পেছনের অংশটা স্পর্শ করছে, করে যখন শ্বাসবায়ুকে বাধা দিচ্ছে, তখন তাকে বলা হয় স্নিগ্ধ তালব্য ধ্বনি। বা এটাকে ওই অবস্থানগত মানে ওই কোন অংশটা কাজ করছে সেই হিসেবে এগুলোকে আমরা ওই পশ্চ জিহ্বা স্নিগ্ধ তালব্য ইত্যাদিও বলা যেতে পারে। এই তাহলে এবং এগুলোকেই আবার কণ্ঠধ্বনি হিসেবে বলা হয়। এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে বাংলাতে ক খ গ ঘ, এগুলো হচ্ছে বাংলা হিন্দি সংস্কৃত সবেরই ক খ গ ঘ ম, এগুলো হচ্ছে স্নিগ্ধ তালব্য বা কণ্ঠধ্বনি। অর্থাৎ জিভের একেবারে পেছনের অংশ এবং ওপরে তালুর যে নরম অংশ বা স্নিগ্ধ তালুর যেটাকে বলা হচ্ছে সেই অংশে আঘাতটা হচ্ছে, মানে সেই অংশে কাজ করা হচ্ছে, করে এই বাতাসটাকে বাধা দেওয়া হচ্ছে এই কারণে। অর্থাৎ তালুর পশ্চাৎ ভাগ থেকে উচ্চারিত হয় এগুলো, স্নিগ্ধ তালু বা তালুর পশ্চাৎ ভাগ অর্থাৎ। এবারে এইগুলোকে এই যে কণ্ঠধ্বনি বলা হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখলে বলা হবে কণ্ঠ আরো ভেতরে আছে। অর্থাৎ যেগুলোকে আমরা কণ্ঠধ্বনি বলছি বা এতদিন যেগুলোকে কণ্ঠধ্বনি হিসেবে পড়ে এসেছি ক খ গ ঘ, এগুলো ঠিক কণ্ঠধ্বনি নয়। কারণ কণ্ঠ মানে এদের যে উচ্চারণ স্থান সেটা কণ্ঠ নয়, সেটা হচ্ছে স্নিগ্ধ তালু হচ্ছে এদের উচ্চারণ স্থান। ফলে এগুলোকে স্নিগ্ধ তালব্য বলাই উচিত বা ভেলার। এবারে আলজিভ ধ্বনি। আলজিভ হচ্ছে এই যে পশ্চাৎ জীবের কথা বলা হলো, মানে জীবের পেছনের অংশ, তার যে শেষ প্রান্ত যেটা ওই ওপর থেকে ঝুলতে থাকে, সেটাকে বলা হয় আলজিভ। মানে এই যে জিহ্বা মূল বা আলজিভ যাই বলি না কেন, সেই আলজিহ্বা বা জিহ্বা মূল যখন স্নিগ্ধ তালুর আবার শেষের অংশ, মানে ওই আলজিভ যেটা অ্যাকচুয়ালি ওইখানে টাচ হচ্ছে, অর্থাৎ ওপর থেকে ঝুলছে আলজিভ আর তলা থেকে জিভের একেবারে শেষ অংশটা, এই দুটো যখন টাচ হচ্ছে, এইটাকে বলা হচ্ছে আলজিহ্বা বা কণ্ঠমূলীয় ধ্বনি। এইটাতে বাংলা কেন, বাংলা সংস্কৃত ইংরেজি ফরাসি কোনো ধ্বনিতেই নেই। আসলে আরবি ভাষাতে র সাউন্ড যেটা, সেইটা হচ্ছে খানিকটা এর কাছাকাছি বলা যেতে, বা আমাদের মানে ওই র যদি ওই আর সাউন্ডকে যদি ওই ভেতর থেকে আনা যায়, তাহলে এই এরকম ভাবে এটা উচ্চারণ করা যেতে পারে। এটা আসলে আরবি ফার্সিতে রয়েছে, এটা আমাদের এতে নেই। ফলে এইটা আমাদের শুধু জেনে রাখা মাত্র। এর পরে যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে ওষ্ঠ স্নিগ্ধ তালব্য বা ওষ্ঠ তালব্য ধ্বনি। এখানে খেয়াল করে দেখতে হবে যে এই যে উচ্চারণ স্থান, এখানে কিন্তু দুটি উচ্চারণ স্থানের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই ধ্বনি উচ্চারণের সময় একই সঙ্গে শ্বাসবায়ু দুটো জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ এটাকে আমরা মানে কি বলতে পারি যে ডাবল আর্টিকুলেশন হচ্ছে বা দ্বৈত উচ্চারণ হচ্ছে। এটাকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে ওষ্ঠ স্নিগ্ধ তালব্য আর একটা হচ্ছে ওষ্ঠ তালব্য। এবারে ওষ্ঠ স্নিগ্ধ তালব্য কোনগুলো হবে? ওষ্ঠ স্নিগ্ধ তালব্য হচ্ছে নিচের ওষ্ঠ মানে যেটা আসলে অধর, এই অধরের সঙ্গে জিভের পশ্চাৎ ভাগটা, এই দুটো একসঙ্গে ওপরে উঠবে, উঠে অর্থাৎ একই সঙ্গে জিভের ওই পশ্চাৎ ভাগ উঠবে
এবং অধর বা নিচের ঠোঁট এই দুটো একসঙ্গে উপরে উঠবে, উঠে ওষ্ঠর মানে তলার ওষ্ঠ যেটা বা অধর, অধর উপরে ওষ্ঠতে টাচ করবে, তাছাড়া তার কোনো জায়গা নেই। আর একই রকম ভাবে জিভের পশ্চাৎ ভাগ যখন উপরে উঠছে তখন ওই স্নিগ্ধ তালুতে আবার গিয়ে ধাক্কা হবে। এই দুটো অর্থাৎ তলার ওষ্ঠ ওপরের ওষ্ঠে এবং জিভের পশ্চাৎ ভাগ বা জিভের শেষ অংশটা মানে পেছনের অংশটা গিয়ে ওপরের স্নিগ্ধ তালুতে টাচ করবে। এইরকম ভাবে যখন বাধা প্রাপ্ত হবে, দিয়ে যখন ধ্বনি উচ্চারিত হবে, তাকে বলা হবে আমাদের এই ওষ্ঠ স্নিগ্ধ তালব্য ধ্বনি। এটা এই যে বাংলাতে ওয়া সাউন্ড যেটা, এই বা আমাদের হিন্দিতে যেটা অন্তস্থ ব বলে উচ্চারিত হয়, মানে ওই একই ওয়া সাউন্ড, এই সাউন্ডটাকে আমরা এই স্নিগ্ধ মানে ওষ্ঠ স্নিগ্ধ তালব্য বলতে পারি, যেটা স্নিগ্ধ তালু এবং ওষ্ঠ সম্মিলিতভাবে দু জায়গাতে বাধা পেয়ে তৈরি হচ্ছে। আর একই রকম ভাবে নিচের ওষ্ঠ আর জিভের সামনের অংশ, আগেরটা বলা হয়েছিল নিচের ওষ্ঠের সঙ্গে জিভের পেছনের অংশ, এবারে বলা হচ্ছে নিচের ওষ্ঠের সঙ্গে জিভের সামনের অংশ যখন ওপরের দিকে ওঠে, একই রকম ভাবে নিচের ওষ্ঠ ওপরের ওষ্ঠে ধাক্কা খাবে বা স্পর্শ করবে, আর জিভের সামনের অংশ শক্ত তালুর যে অংশটা সেখানে গিয়ে ধাক্কা খাবে। দিয়ে যখন শ্বাসবায়ুকে এইভাবে এ করে করা হয়, তখন যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হচ্ছে ওষ্ঠ তালব্য। বাংলা কেন, বাংলার পাশাপাশি বেশ কিছু ভাষাতেই এই ধ্বনি নেই, এটা একমাত্র ফরাসি ভাষায় রয়েছে, অর্থাৎ এটা আমাদের তেমন বিশেষ কোনো কাজের না। এবারে ঊর্ধ্ব কণ্ঠধ্বনি কাকে বলে? ঊর্ধ্ব কণ্ঠধ্বনি হচ্ছে জিভামূল আর ঊর্ধ্বকণ্ঠের পশ্চাৎ দিকের দেওয়ালে যখন শ্বাসবায়ু বাধা পায়, যে তারপরে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় ঊর্ধ্বকণ্ঠধ্বনি। এটাও বাংলাতে নেই। বাংলাতে পরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্বরতন্ত্রীয় বা কণ্ঠনালীয় ধ্বনি, এটা বাংলাতে রয়েছে, যেটাকে গ্লটাল বলছিলাম তখন। এটা কি না, এই যে দুটো ভোকাল কর্ড, এরা যখন পরস্পরের দিকে এগিয়ে এসে এবং স্বরপথটাকে সংকীর্ণ করে দেয়, এবং শুধু সংকীর্ণ করে না, ক্ষণকালের জন্য একেবারে বন্ধ করে দেয়, তারপরে যে ধ্বনি সৃষ্টি হয় স্বাভাবিকভাবেই তাকে ওই স্বরপথের ধ্বনি বা কণ্ঠনালীয় ধ্বনি বলা হয়। এই যে স্বরপথ সংকীর্ণ করে বা আংশিক বাধা সৃষ্টি করলে সেটাকে বলা হয় ঊষ্মধ্বনি, যেমন বাংলা, হিন্দি বা সংস্কৃততে যে হ সাউন্ডটা সেটা। এরপরে উচ্চারণের যে প্রকৃতি সেই অনুযায়ী শ্রেণী বিভাগ, এটা আমরা পরের ক্লাসে করব। আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে বাংলাতে প্রথমত যে বাগধ্বনি রয়েছে সেই বাগধ্বনিগুলোকে কি কি ভাগে ভাগ করা যায় সেটা আমরা পড়ছিলাম। সেটা পড়তে গিয়ে আমরা প্রথমেই দেখলাম যে প্রথম যে ভাগটা হলো সেটা হচ্ছে ওই অন্তর্গামী না বহির্গামী এই ভাগটা হলো, তারপরে হলো অবিভাজ্য না বিভাজ্য এই ভাগ হলো, এবং তারপরে আমরা এই যে যখন বিভাজ্য ধ্বনি পেয়ে গেলাম সেই বিভাজ্য ধ্বনিকে আমরা মূল ভাগে ভাগ করলাম স্বর আর ব্যঞ্জন। তারপরে আমরা এগুলো সংজ্ঞা পড়লাম, তারপরে পড়লাম যে এই যে ব্যঞ্জন ধ্বনি, এই ব্যঞ্জন ধ্বনি কিভাবে বা এই ব্যঞ্জন ধ্বনিকে আমরা মানে তার উচ্চারণ প্রকৃতি আগে মানে কিভাবে বাধা পাচ্ছে বাতাসটা, এই যে বাধা পাওয়া, এই বাধা পাওয়া অনুসারে সেগুলো কি কি হতে পারে, সেখান থেকে আমরা ওই সঘোষ অঘোষ ফিসফিসে এগুলো পেলাম। এবং এই যে ব্যঞ্জন ধ্বনির যে শ্রেণীবিভাগ সেখানে উচ্চারণের স্থান অনুযায়ী আমরা যে ভাগগুলো পেলাম সেটা হচ্ছে ওষ্ঠধ্বনি পেলাম, তারপরে আমরা দন্তধ্বনি পেয়েছি, দন্তমূলীয় ধ্বনি পেয়েছি, প্রতিবেষ্টিত ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি পেয়েছি, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে মূর্ধন্য ধ্বনি বা মূর্ধা থেকে আসলেই কিছু উচ্চারিত হচ্ছে না, এবং সেখান থেকে আমরা যেগুলো পেলাম যে তালু দন্তমূলীয়, তালব্য ধ্বনি, স্নিগ্ধ তালব্য ধ্বনি, তারপরে অলিজিহ্ব ধ্বনি বা যেটা আলজিবের ওখানে থেকে উচ্চারিত হচ্ছিল, যেটা আমাদের আসলে ওই আরবিতেই একমাত্র আছে, বাংলাতে নেই। তো এটা হলো। এরপরে আমরা পেলাম যে ওষ্ঠ স্নিগ্ধ তালব্য পেলাম আর ওষ্ঠ তালব্য, তার মধ্যে আমরা দেখলাম যে ওষ্ঠ স্নিগ্ধ তালব্য যে ধ্বনি সেই ধ্বনিটা বাংলাতে রয়েছে, কিন্তু ওষ্ঠ তালব্য যে ধ্বনি সেটা নেই। এরপরে যে ঊর্ধ্ব কণ্ঠধ্বনি, এগুলো আমরা দেখতে পেলাম যে ঊর্ধ্ব কণ্ঠধ্বনিও বাংলাতে নেই। স্বরতন্ত্রীয় বা কণ্ঠনালীয় ধ্বনি, যেখানে আমরা ওই হ সাউন্ড বা এইচ সাউন্ড যেটা পেলাম সেটা বাংলাতে রয়েছে, এবং এই যে উষ্ম ধ্বনি কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা পেলাম। এই পর্যন্ত আমাদের আসলে উচ্চারণের স্থান অনুযায়ী ভাগগুলো হয়ে গেল।
এর পরের ক্লাসে আমরা উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের কিভাবে শ্রেণীবিভাগ এবং বাকি অংশটা পড়ব।